সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবারের ভোট দেশ পুনর্গঠনের বলছে বিএনপি, পেশায় রাজনীতিবিদরা চাঁদাবাজ, মত জামায়াতের। উত্তেজনা নিরসনে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা, সফলতার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নয়, ভোট হবে দেশ পুনর্গঠনের। দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, গত এক যুগ ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, একইভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে। ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে একটি আধুনিক ক্যাডেট কলেজ স্থাপনের কাজ দ্রুত শুরুর প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আশেপাশের এলাকার উপস্থিত প্রিয় ভাই ও ৭১ সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। আগামীকাল ও পরশু 2 দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে 14টি জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন উল্লেখ করে দলটির আমির বলেছেন, যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। সকালে হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা শুল্কের কোনো গাড়ি নেবে না। এছাড়া স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটিও কেউ গ্রহণ করবে না। তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। হবিগঞ্জের পর একই দিনে মৌলভীবাজার ও সিলেট জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো। কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায়। সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো। আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারাই ঘোষণা দেন, এবার বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রাখার কথা জানান নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের পর শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করে, কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের 4 দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ না করায় রোববার সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন শ্রমিকরা। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে গত 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছে সংগঠনটি।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8ই ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। সংশ্লিষ্ট সকল কর্মচারীকে উক্ত ধর্মঘট পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান মারা গেছে। সকাল 10:45টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা। এর আগে গত 11 জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশুটি। ওই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান গুলি শিশুটির মস্তিষ্কে প্রবেশ করেছে। এরপর উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় আনা হয়। ঢাকার গুলশানের করাইল বস্তিতে শিশু কিশোরদের মাঝে বই বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। শনিবার 10টি মহিলা কলেজ মাঠে করাইল বস্তি ও আশপাশের এলাকার শিশুদের মাঝে শিশুতোষ বই বিতরণ করেন তিনি। এ সময় জুবাইদা রহমান শিশু কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিশুদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এর আগে সকালে ভাসানটেকের বিআরবি মাঠে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন জুবাইদা রহমান। এ সময় তিনি স্থানীয় জনগণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে দাবি করেছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে সাক্ষাৎ শেষে তিনি দাবি জানান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, তবে বিএনপি সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায়। ইশরাক হোসেন তার নির্বাচনী এলাকা কসমোপলিটন স্কুলে লাঠি পাওয়ার ঘটনায় ওই কেন্দ্রটি পরিবর্তনের দাবি এবং সূত্রাপুর থানার ওসির পক্ষপাতমূলক আচরণের জন্য তাকে বদলির বিষয়ে নির্বাচন কমিশনে জানান। তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করছে। সারা দেশে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দলীয় স্বতন্ত্র প্রার্থীরা সকালে চট্টগ্রামের কুসুমপুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন চট্টগ্রাম 12 আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনাম। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ 2500 উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দুপুরে বরিশাল নগরীর লঞ্চঘাট, মহসিন মার্কেট ও সিটি কর্পোরেশন এলাকায় গণসংযোগ করেন বরিশাল 5 আসনে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার। দুপুরে পাবনা 5 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ইকবাল হোসাইন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আইনি সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালান। লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুইয়াও তার সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সহ সারা দেশের সব দোকান, বাণিজ্য ও শপিং মল 11-12 ফেব্রুয়ারি বন্ধ থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। বাংলাদেশ চামড়া রপ্তানিকারক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের হেমায়তপুরে বেসিক চামড়া শিল্প নগরীতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে রপ্তানিকারকরা ট্রেড লাইসেন্স না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পাশাপাশি বিসিক ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জিম্মি দশা থেকেও মুক্তি চান উদ্যোক্তারা। তারা বলেন, নিজেদের লাইসেন্স না থাকায় তারা সরাসরি চামড়া রপ্তানি করতে পারছেন না, ট্যানারি মালিকদের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। মূলত বিসিক ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সদিচ্ছার অভাবেই তারা রপ্তানির লাইসেন্স পাচ্ছেন না বলে অভিযোগ করেন চামড়া রপ্তানিকারকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের বৈঠক ইতিবাচক হয়েছে জানিয়েছে ট্রাম্প এবং আশা করেন আগামীতে তেহরানের সাথে আরও আলোচনা হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে আখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, দুই পক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এদিকে আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর ইরানের তেল পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ বলছেন মার্কিন কর্তৃপক্ষ, তবে এটি ওমানের আলোচনার সঙ্গে যুক্ত ছিল কিনা তা স্পষ্ট করা হয়নি। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এবারের ভোট দেশ পুনর্গঠনের বলছে বিএনপি, পেশায় রাজনীতিবিদরা চাঁদাবাজ, মত জামায়াতের। উত্তেজনা নিরসনে ওমানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা, সফলতার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।